নমস্কার, আমি ইমতিয়াজ। আজ আমরা 60টি প্রশ্ন আলোচনা করব এবং আপনারাও আপনাদের প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে চেক করে নেবেন। প্রথম প্রশ্ন, কে সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না? ক্যাপ্টেন মোহন সিং, জি.এস. ধিলন, শাহনাজ খান, পি.কে. সহগল। এক্ষেত্রে উত্তর হবে ক্যাপ্টেন মোহন সিং। পরবর্তী প্রশ্ন, যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন? শ্যামাপ্রসাদ মুখার্জি, মৌলানা আবুল কালাম আজাদ, এইচ.এস. সুহরাওয়ার্দী, উপরের কেউ নন। এক্ষেত্রে আমাদের উত্তর হবে এইচ.এস. সুহরাওয়ার্দী। পরবর্তী প্রশ্ন, কে লিখেছিলেন ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি? এম.এন. জিন্না, মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল নাকি জওহরলাল নেহেরু? আমাদের উত্তর হবে এক্ষেত্রে জওহরলাল নেহেরু। তিনি ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি লেখেন। ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল যে আইনের মাধ্যমে, সেটি কি? ব্রিটিশ কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়া অ্যাক্ট, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাক্ট। এক্ষেত্রে আমাদের উত্তর হবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। পরবর্তী প্রশ্ন, লক্ষ্মী সেহগল কে ছিলেন? প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, খেলোয়াড়, খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী নাকি প্রখ্যাত নৃত্যকার? এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন সি, খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী। পরবর্তী প্রশ্ন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং, আবুল কালাম আজাদ, চক্রবর্তী রাজা গোপালাচারী নাকি লর্ড মাউন্টব্যাটেন? প্রশ্ন দেখে খেয়াল রাখলে দেখা যায় এখানে জানতে চাওয়া হয়েছে ভারতের শেষ গভর্নর জেনারেল। সেক্ষেত্রে আমাদের উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। যদি প্রশ্ন থাকতো স্বাধীন ভারতের শেষ গভর্নর, পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল, তাহলে উত্তর হতো লর্ড মাউন্টব্যাটেন। পরবর্তী প্রশ্ন, কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন? মহাত্মা গান্ধী তিনি 3টি বড় আন্দোলন করেছেন, যার মধ্যে প্রথমে করেছিলেন অসহযোগ, দ্বিতীয় আইন অমান্য এবং তৃতীয় বড় আন্দোলনটি হলো ভারত ছাড়ো। সেক্ষেত্রে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল অপশন এ 1926, অপশন বি 1920, অপশন সি 1923 এবং অপশন ডি 1916। এক্ষেত্রে আমাদের উত্তর হবে 1920। পরবর্তী প্রশ্ন, কোন বছর এশিয়াটিক সোসাইটি সূচনা ঘটাচ্ছে? সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 1796, 1785, 1794 নাকি 1784। এক্ষেত্রে আমাদের উত্তর হবে 1784। এটি কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। কে নীলদর্পণ অনুবাদ করেছিলেন? নীলদর্পণ সাধারণত লেখা হয়েছিল বাংলা ভাষায় এবং পরবর্তীকালে এটিকে ইংরেজি ভাষায় যিনি অনুবাদ করছেন তিনি কে? মধুসূদন দত্ত, সতীশচন্দ্র মুখার্জি, উইলিয়াম ক্যারি নাকি সতীশচন্দ্র মুখার্জি? এক্ষেত্রে আমাদের উত্তর হবে মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত এবং রেভারেন্ড জেমস লং, তারা মিলে কিন্তু নীলদর্পণ ইংরেজিতে অনুবাদ করছেন এবং সেটি অন্যান্য অঞ্চলের মানুষ এবং একইভাবেই ইংরেজরাও পড়ার একটা সুযোগ সেটা পেয়েছিলেন। এবং এর জন্য কিন্তু রেভারেন্ড, আমরা দেখছি যে শেষ পর্যন্ত রেভারেন্ডকে কিন্তু এখানে গ্রেপ্তার করা হয়েছিল এবং শেষ পর্যন্ত তাদের কিন্তু আবার মুক্তিও দেওয়া হয়। এবং এই নাটকটি এতটাই প্রভাবিত করেছিল যে বিদ্যাসাগর যখন তিনি কলকাতা থিয়েটারে এই নাটকটি দেখেছেন, শেষ পর্যন্ত কিন্তু এর বিরুদ্ধে তিনি প্রতিবাদও জানাতে চেয়েছিলেন বা পেরেছেন। পরবর্তী প্রশ্ন, ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? সিংভূম, সাতরা, খানদেশ নাকি ছোটনাগপুর? এক্ষেত্রে আমাদের উত্তর হবে খানদেশ। পরবর্তী প্রশ্ন, বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? এক্ষেত্রে আমাদের উত্তর হবে সৈয়দ আহমেদ, তিতুমির নাকি হাজি শরীয়তুল্লাহ নাকি দুদু মিয়া? এক্ষেত্রে আমাদের উত্তর হবে তিতুমির। পরবর্তী প্রশ্ন, কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কোহ বলতো? দামিনী কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ এবং এটি মূলত যে অঞ্চলের জন্য তারা বলেছিলেন সেটি হলো রাজমহল পাহাড়। পরবর্তী প্রশ্ন, সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? রাজা গোপালাচারী, আবুল কালাম আজাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি ডক্টর আম্বেদকর? এক্ষেত্রে আমাদের উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং এই সংবিধান সভার যিনি প্রথম সভাপতি, যিনি পরবর্তীকালের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন। কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল? আমরা জানি যে টিপু সুলতান ছিলেন মহীশূরের শাসক, তার বাবা ছিলেন হায়দার আলী। হায়দার আলী কিন্তু কোনো সুলতান উপাধি গ্রহণ করেননি, কিন্তু টিপু সুলতান উপাধি গ্রহণ করে তিনি তার সার্বভৌমত্বকে বোঝানোর চেষ্টা করেছেন। এবং একইভাবে আমরা দেখছি ইঙ্গ মহীশূর যুদ্ধ 4টি হয়েছে এবং 4টি ইঙ্গ মহীশূরের মধ্যে 2টি ইঙ্গ মহীশূর মূলত আমরা দেখছি যে তার বাবা হায়দার আলী যুক্ত ছিলেন এবং পরের দিকে আরও দুটো যে যুদ্ধ হচ্ছে সেক্ষেত্রে টিপু সুলতান যুক্ত ছিলেন এবং শেষ যেটি যুদ্ধ, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ,
1799 সালে হয়েছিল এবং সেই যুদ্ধের মধ্য দিয়ে টিপু সুলতান তার মৃত্যু হয় এবং এটি মূলত যিনি যুক্ত ছিলেন তিনি হলেন আমাদের উত্তর অপশন ডি লর্ড ওয়েলেসলি এবং এটি 1799 সালে ঘটেছে এবং একইভাবেই 1799 পর মহীশূর সম্পূর্ণভাবে তারা দখল করে নেয় এবং শ্রীরঙ্গপত্তনমের পতন ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, কোন বছরে বিধবা বিবাহ আইন পাশ হয়? বিধবা বিবাহ আইন পাশ মূলত হয়েছিল, উত্তর হচ্ছে 1856 সাল। এটি জন্য 15 নম্বর অ্যাক্ট জারি করা হয়েছিল এবং এর পশ্চাতে যার ভূমিকা ছিল তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং একইভাবে এই বিধবা বিবাহকে দক্ষিণ ভারতে যিনি পৌঁছে দিয়েছিলেন তিনি ছিলেন বীরেশলিঙ্গম পান্তুলু এবং তিনি যার জন্য দক্ষিণ ভারতে বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন এবং এই বিধবা বিবাহ এতটাই প্রভাবিত ফেললো যে শেষ পর্যন্ত আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তার পুত্রকেও কিন্তু এই বিধবার বিবাহের সঙ্গে যুক্ত করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায়? আমরা জানি ভারতে মূলত বিভিন্ন ধরনের আইন চালু হয়েছে এবং এই আইনের উপর আমাদের একটা ক্লাস ইতিমধ্যে আপলোড করা হয়েছে, আপনারা চাইলে সেই ক্লাসটি দেখে নিতে পারেন। সেখানে বিভিন্ন রকম আইন সম্পর্কিত এবং চার্টার অ্যাক্ট এবং রেগুলেটিং অ্যাক্ট, পিঠের ভারত শাসন আইন এবং ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়েছে। সেখানে আমরা দেখছি এক্ষেত্রে আমাদের যেটি উত্তর হবে সেটি হলো 1813 সালে যে চার্টার আইন অর্থাৎ দ্বিতীয় যে সনদ আইন, সেই সনদ আইনের মধ্যে বলা হচ্ছে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে আসার একটি বড় সুযোগ তারা পেয়েছেন এবং তারা ধর্ম প্রচার করার একটি মোক্ষম সুযোগ তারা লাভ করেছেন। পরবর্তী আমাদের প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ এবং আর্য সমাজ, প্রার্থনা সমাজ আগে এসেছে 1867 সালে, তারপরেই আমাদের দেখব আর্য সমাজ 1875 সালে। এক্ষেত্রে যেটি উত্তর হবে সেটি হলো আত্মারাম পাণ্ডুরঙ্গ। পরবর্তী আমাদের প্রশ্ন, বিখ্যাত ছবি ভারত মাতা কে গেছিলেন? এই ভারত মাতা ছবিটির আমরা 4টি হাত দেখতে পাই এবং 4টি হাতে 4 রকম জিনিস আমরা পেয়েছি। আমরা ধানের শীষ এবং একইভাবেই আমরা দেখেছি জপের মালা এবং বেদ এবং একইভাবেই সাদা কাপড়। সেক্ষেত্রে এই ছবিটি যিনি এঁকেছেন তিনি হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। আমাদের পরবর্তী প্রশ্ন, কে বলেছিলেন সব লাল হো জায়গা? এটি মূলত বলা হয়েছিল ব্রিটিশদের উদ্দেশ্যকে কেন্দ্র করে, যে ব্রিটিশরা কিন্তু সমস্ত অঞ্চল তারা দখল করে ফেলবে এবং তাদের অধিকারে আনতে শুরু করবে। এই জন্য তিনি অভিমান নিয়ে এই ধরনের উক্তি করেছিলেন সব লাল হো জায়গা এবং এই উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন রঞ্জিত সিং। পরবর্তী আমাদের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বেতে হয় কোন কলেজে? গোকুল দাস হিন্দি কলেজ, গোকুল দাস উর্দু কলেজ, গোকুল দাস সংস্কৃত কলেজ নাকি গোকুল দাস প্রাকৃত কলেজ? এক্ষেত্রে আমাদের উত্তর হবে গোকুল দাস সংস্কৃত কলেজে, বোম্বাইয়ে এই কলেজটি অবস্থিত। সেখানে জাতীয় কংগ্রেসের 72 জন প্রতিনিধি যুক্ত হয়েছিলেন এবং তারা কিন্তু এই সভাতে যুক্ত হয়ে তারা কিন্তু প্রথম জাতীয় কংগ্রেসের সভা কিন্তু বসিয়েছেন। পরবর্তী আমাদের প্রশ্ন, কাকে গদর পার্টি হত্যা করতে চেয়েছিল? গদর পার্টি যেটি আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গড়ে উঠেছে 1913 সালের দিকে এবং এই গদর পার্টির সঙ্গে যুক্ত ছিলেন লালা হরদয়াল, ভাগনার সিং বিভিন্ন ব্যক্তিরা এবং আমরা সোহান সিং ভাগনার মতো ব্যক্তিরা যুক্ত রয়েছেন এবং সেক্ষেত্রে আমরা দেখছি গদর পার্টি যাকে টার্গেট নিয়েছিল তিনি হলেন লর্ড হার্ডিঞ্জ। পরবর্তী প্রশ্ন, সিরাজউদ্দৌলা বাংলার প্রথম স্বাধীন নবাব, শেষ স্বাধীন নবাব, প্রথম পুতুল নবাব নাকি প্রথম নবাব? এক্ষেত্রে আমাদের উত্তর তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব এবং এরপর যারা আসছেন তারা সবাই কিন্তু পুতুল নবাব, অর্থাৎ মীর জাফর, মীর কাসিম বা আরও যারা বাকিরা আসছেন সেক্ষেত্রে ওনারা কিন্তু সম্পূর্ণ পাপেট কিংয়ে পরিণত হয়েছিলেন, অর্থাৎ পুতুলের মতো তাদেরকে কিন্তু নাচানো হচ্ছিল। পরবর্তী আমাদের প্রশ্ন, কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? এটির উত্তর হবে 1817 সাল। পরবর্তী প্রশ্ন, সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে? ভারতবর্ষে ব্রিটিশদের যে বিভিন্নভাবে তাদের সাম্রাজ্য বিস্তারের নীতিগুলোর মধ্যে অন্যতম হলো সত্যবিলোপ নীতি, ডক্ট্রিন অফ ল্যাপস এবং সাবসিডিয়ারি অ্যালায়েন্স, অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি এবং সত্যবিলোপ নীতি লর্ড ডালহৌসির দ্বারা পরিচালিত হয়েছিল এবং এই নীতি আমরা দেখছি যে সকল রাজাদের বা যে সকল বিভিন্ন যে ক্ষমতাবান ব্যক্তিদের তাদের যদি নিজস্ব পুত্র না থাকে তাহলে তারা দত্তক পুত্র গ্রহণ করে তাদেরকে ক্ষমতায় আনতে পারবেন না এবং তাদের রাজ্যগুলোকে বাজেয়াপ্ত করা হবে, এই নিয়ম কিন্তু ছিল। যার জন্য শেষ পর্যন্ত আমরা দেখেছি একইভাবেই মারাঠাদের ক্ষেত্রে বা ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের ক্ষেত্রে তারা কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে শুরু করছেন এবং সেই সত্যবিলোপ নীতি যিনি প্রবর্তন করছেন এক্ষেত্রে আমাদের উত্তর হবে লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্ন, মেগাস্তিনি যখন ভারতে আসেন তখন মগধের শাসক কে ছিলেন?
আমরা জানি যে মেগাস্তিনিস, ফাহিয়েন, হিউয়েনসাং, ইটসিং এবং আরও পরবর্তীকালে মার্কোপোলো এবং মাহুয়ান, এই সকল বিভিন্ন ব্যক্তিরা, পর্যটকরা, তারা ভারতে যে প্রবেশ করছেন, আমাদের এক্ষেত্রে এ বিষয়ের উপরও কিন্তু একটি ভিডিও আমাদের তৈরি করা আছে, সেটি আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং একইভাবে আমরা দেখছি যে মেগাস্তিনিসের সময় যিনি আসছেন, যিনি ইন্ডিকা রচনা করছেন, তিনি হলেন, যার সময়কালে তিনি প্রবেশ করছেন, তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের শাসক। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে তিনি এসেছেন। তিনি পাটনা অর্থাৎ পাটলিপুত্রে তিনি সেখানে কাটিয়েছেন সময়, এবং সেই পাটলিপুত্রে যে শাসন ব্যবস্থা, যে পৌর শাসন ব্যবস্থা, যে সামরিক শাসন ব্যবস্থা, এই সম্পর্কে তিনি বিস্তারিতভাবে তার ইন্ডিকা গ্রন্থে লিখছেন। এবং পরবর্তীকালে এই ইন্ডিকা গ্রন্থকে কেন্দ্র করে স্ট্রাবো বা জাস্টিনিয়ান, আরিয়ানের মতো বিভিন্ন ঐতিহাসিকগণ, যারা কখনোই ভারতে প্রবেশ করেননি, তারা কিন্তু সেই গ্রন্থের উপর যথেষ্টভাবে ইনফরমেশন ব্যবহার করে তারা ভারত সম্পর্কে বিভিন্ন তথ্য এবং তারা উদ্ধৃত করছেন। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? অবন্তী, কৌশল, মগধ এবং অঙ্গ। এক্ষেত্রে আমাদের উত্তর হবে মগধ। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রচার করেছেন? গৌতম বুদ্ধ তার বাণী প্রচার করছেন বৈশালী, সারনাথ, শ্রাবস্তী নাকি বোধগয়া? অর্থাৎ তিনি তার বাণী প্রচার করেছেন মূলত উত্তর হবে সারনাথে। গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ড্রোকোট্টাস বলা হয়েছে? অর্থাৎ গ্রিক লেখকরা তারা স্যান্ড্রোকোট্টাস বলতে পছন্দ করতেন। তিনি কে? বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, ধননন্দ নাকি অশোক? এক্ষেত্রে আমাদের উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তী প্রশ্ন, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? বরাহমিহির, অমর সিংহ, ব্রহ্মগুপ্ত নাকি আর্যভট্ট? এক্ষেত্রে আমাদের উত্তর হবে বরাহমিহির। পরবর্তী প্রশ্ন, কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেন? অর্থাৎ হুনরা যেভাবে ভারতবর্ষকে আক্রমণ করছে, তাদেরকে থেকে প্রতিরোধ করতে ইনি কিন্তু ভারতের রক্ষাকারী নামে পরিচিত লাভ করছেন। আর ইনি হলেন স্কন্দগুপ্ত, গুপ্ত বংশের শাসক স্কন্দগুপ্তকে আমরা কিন্তু দেখছি। পরবর্তী প্রশ্ন, কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত? এখানে আমরা 4 জন ঐতিহাসিকের নাম দিয়েছি, যার মধ্যে একজন ঐতিহাসিক যিনি কিন্তু প্রাচীন ভারতের উপর গবেষণা করেছেন। তিনি হলেন অমরেশ ত্রিপাঠী, রামচরণ শর্মা, বিপানচন্দ্র নাকি সতীশচন্দ্র? ইনি হলেন অপশন বি, রামচরণ শর্মা। পরবর্তী প্রশ্ন, ছাগলের সঙ্গে প্রভুর সমাধি দেখা যায় কোন অঞ্চলে? রোপার, হরপ্পা, কালিমঙ্গান নাকি লোথাল? এক্ষেত্রে উত্তর হবে আমাদের অপশন ডি, লোথাল। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? আমাদের প্রথমেই প্রশ্নের দিকে জোর দেওয়া উচিত, নির্বাণ এবং মহাপরিনির্বাণ কথা দুটি পৃথক। সেক্ষেত্রে নির্বাণ লাভ যে অঞ্চলে হয়েছিল সেটি আমাদের উত্তর হবে অপশন এ, বোধগয়া, বি, সারনাথ, সি, কুশীনগর, ডি, লুম্বিনী। এক্ষেত্রে আমাদের উত্তর হবে বোধগয়া। পরবর্তী প্রশ্ন, মৃচ্ছকটিকম নাটকটি রচয়িতা কে? ভাস, শূদ্রক, বাণভট্ট নাকি বিশাখ দত্ত? এক্ষেত্রে আমাদের উত্তর হবে শূদ্রক। আমরা বাণভট্ট লিখেছেন আমরা জানি হর্ষচরিত, বিশাখ দত্ত লিখেছেন দেবীচন্দ্রগুপ্তম এবং মুদ্রা রাক্ষস। পরবর্তী প্রশ্ন, গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে ছিলেন? এক্ষেত্রে আমাদের উত্তর হবে বিষ্ণুগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, অশোকের লিপি ও ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেছেন কে? মার্টিমার হুইলার, জেমস প্রিন্সেপ, ম্যাক্স মুলার, আলেকজান্ডার কানিংহাম? এক্ষেত্রে আমাদের উত্তর হবে জেমস প্রিন্সেপ। পরবর্তী প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে? এক্ষেত্রে আমাদের উত্তর হবে মেহেরগড়। পরবর্তী প্রশ্ন, কে হুমায়ুন নামের হুমায়ুননামা রচনা করেছিলেন? যিনি রচনা করছেন তিনি হচ্ছেন মুঘল যুগের একমাত্র মহিলা ঐতিহাসিক, এবং তিনি যথেষ্টভাবে কিন্তু এ বিষয়ে গুণ এবং জ্ঞানের পরিচয় দিয়েছেন। তিনি মুঘল যুগের যে যে জায়গাতে মহিলারা থাকতো বিশেষ করে, সেই জায়গাগুলোর বিভিন্ন তিনি পরিচয় তিনি তার এই গ্রন্থে দিয়েছেন। একইভাবেই হুমায়ুন সম্পর্কে এবং তার ভাইদের সঙ্গে যে যুদ্ধ বা তার ভাইদের সঙ্গে যে বিভিন্নভাবে সংঘাত, তারও ইতিহাস, এবং একইভাবেই হুমায়ুন পারস্যে চলে যাওয়া, শাহ তাহমাস্পের কাছে আশ্রয় নেওয়া, আবার ফিরে এসে ক্ষমতা নিজের হাতে ধরে রাখা, এই বিভিন্ন বিষয়গুলোর আমরা কিন্তু খবর এই হুমায়ুননামা থেকে পেয়েছি। আর তিনি হলেন বাবরের কন্যা গুলবদন বেগম। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান ইকতা প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা সহ দিল্লি সুলতানি ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির গোড়াপত্তন করেন? আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন, মোহাম্মদ বিন তুগলক নাকি শামসুদ্দিন ইলতুৎমিশ? এক্ষেত্রে আমরা জানি ইকতা প্রথাকে সম্পূর্ণভাবে তিনি প্রতিষ্ঠিত করছেন, সৈন্য প্রথা গড়ে তুলছেন, মুদ্রা বিশুদ্ধ মুদ্রা দিয়ে তিনি আরবীয় ধাঁচে তিনি কিন্তু আমরা একইভাবে দেখছি তিনি জিতল টঙ্কা শুরু করছেন, আর তিনি হচ্ছেন শামসুদ্দিন ইলতুৎমিশ।
পরবর্তী প্রশ্ন, কোন মুঘল রাজপুরুষ উপনিষদে ফার্সি অনুবাদ করেছেন? যে বিভিন্ন উপনিষদগুলো ছিল সেই উপনিষদগুলোকে তিনি কিন্তু প্রত্যেকটার ফার্সি ভাষা অনুবাদ করেছেন এবং ইনি হচ্ছেন দারা শুকো, যেটা কিন্তু সিরি আকবর নামে পরিচিত ছিল। পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে, চাঁদ দেবী দাক্ষিণাত্য কোন সুলতানি শাসক তিনি ছিলেন? গোলকোন্ডা, বেরার, আহমদনগর নাকি বিজাপুর? আমাদের উত্তর হবে আহমেদনগর। বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন কে? বুলন্দ দরওয়াজা নির্মিত হয়েছিল মূলত গুজরাটের জয়ের উপর ভিত্তি করে, এটা স্মরণ রাখার জন্য নির্মাণ হয়েছিল এবং যিনি করেছেন তিনি হলেন সম্রাট আকবর। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করিয়েছিলেন? তিনি নিজে করেননি, তিনি হত্যাটা করাচ্ছেন। তিনি কে? আবুল ফজল মূলত নবরত্নের একজন, যিনি আকবরের সব দরবারে স্থান পেয়েছিলেন। আবুল ফজল আইনে আকবরী এবং আকবরনামা রচনা করছেন এবং আকবর সম্পর্কে বিস্তারিত জানার জন্য দুটি অফুরন্ত এবং সমৃদ্ধশালী এবং যথেষ্টভাবে সেখানে তথ্য রয়েছে। এই আবুল ফজলকে 1602 দিকে মূলত হত্যা করাচ্ছেন এবং তিনি হচ্ছেন সেলিম, অর্থাৎ যিনি পরবর্তীকালে সম্রাট জাহাঙ্গীর। পরবর্তী আমাদের প্রশ্ন, নিম্নলিখিত দিল্লির কোন সুলতান বংশগুলির সঠিক পর্যায়ক্রমিকভাবে আমাদের এখানে কিন্তু লিখতে হবে। এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন বি। নিচের জোড়াগুলির মধ্যে কোনটি বেঠিক? এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন এ, গৌড় বর্ষনা মসজিদ, অপশন বি, আজমের কবুতুল ইসলাম, অপশন সি, মালোয়া জাহাজ মহল এবং অপশন ডি, জৌনপুর অটল মসজিদ। এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন বি, আজমের কুয়াতুল ইসলাম। পরবর্তী আমাদের প্রশ্ন, ভারতের সামরিক কৌশল হিসাবে তুলঘুমা সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক, বাবর, আকবর নাকি আলাউদ্দিন খলজি? এক্ষেত্রে আমাদের উত্তর হবে বাবর। পরবর্তী প্রশ্ন, বাংলায় চৈতন্যদেবের যে সমসাময়িক সুলতানের নাম কি ছিল? ফতেহ শাহ, হুসেন শাহ সার্কি, আলাউদ্দিন হোসেন শাহ নাকি নুসরত শাহ? এক্ষেত্রে আমাদের উত্তর হবে আলাউদ্দিন হোসেন শাহ। কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত ছিলেন? জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, দ্বিতীয় বাহাদুর শাহ নাকি আকবর? এক্ষেত্রে আমাদের উত্তর হবে ঔরঙ্গজেব। দিল্লি সুলতানির শেষ সুলতান কে ছিলেন? এক্ষেত্রে আমাদের উত্তর হবে বহরুল খান লোদি, ইব্রাহিম লোদি, সিকন্দর লোদি নাকি ফিরোজ শাহ তুগলক? আমাদের উত্তর হবে ইব্রাহিম লোদি। দিল্লির কোন সুলতান যুদ্ধে প্রাণ হারিয়েছেন? দিল্লির একমাত্র সুলতান যিনি যুদ্ধে প্রাণ হারিয়েছেন। ইতিপূর্বে আমরা অনেক সুলতানের নাম পাই যারা কখনোই যুদ্ধে প্রাণ হারাচ্ছেন না, আর তিনি হলেন ইব্রাহিম লোদি, যিনি পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সঙ্গে লড়তে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন। পরবর্তী প্রশ্ন, ফরাসি বিপ্লব এর জনক কাকে বলা হয়? এক্ষেত্রে আমাদের উত্তর হফসম, রুশো, মন্তেস্কু নাকি ভলতেয়ার? আমাদের উত্তর হবে রুশো। ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক কাকে বলা হয়? গ্যারিবল্ডি, প্রথম উইলিয়াম, কাউন্ট ক্যাভুর নাকি জোসেফ মাৎসিনি? এক্ষেত্রে আমাদের উত্তর হবে কাউন্ট ক্যাভুর। পরবর্তী প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কতদিন চলেছিল? 1500 দিন, 1550 দিন, 1565 দিন নাকি 1600 দিন? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 1565 দিন। ব্রিটিশ সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? হেনরি সেন্ট সাইমন, রবার্ট আওয়েন, প্রুধো নাকি লুই ব্লঙ্ক? এক্ষেত্রে আমাদের উত্তর হবে রবার্ট আওয়েন। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তি রক্ষা করার জন্য যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় তার যিনি মহাসচিব ছিলেন তিনি হলেন কে? ট্রিগবিলি, রুজভেল্ট, উড্রো উইলসন নাকি স্যার এরিক ড্রুমন্ড? এক্ষেত্রে আমাদের উত্তর স্যার এরিক ড্রুমন্ড। সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, এই গ্রন্থটির লেখককে? হেগেল, জেমস জোল, জন এ হবসন নাকি লেনিন? এক্ষেত্রে আমাদের উত্তর হবে জন এ হবসন। সুয়েজ খাল কত বছর ধরে খনন করা হয়? 5, 7, 9 নাকি 10? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 10। পরবর্তী প্রশ্ন, আতাত কার্ডিয়াল কাদের মধ্যে সংগঠিত হয়? জার্মানি ফার্সি, ইঙ্গো জার্মানি, ইঙ্গো ফরাসি নাকি ইঙ্গো রাশিয়া? এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন সি, ইঙ্গো ফরাসি। পরবর্তী প্রশ্ন, কোন পররাষ্ট্র সচিব মুক্তদান নীতি ঘোষণা করেছিলেন? জন কে, জন হে, জন স্মিথ নাকি জন উইলসন? এক্ষেত্রে আমাদের উত্তর হবে জন হে। আমাদের আজ শেষ প্রশ্ন, নেপোলিয়নকে দ্বিতীয় নির্বাসন দেওয়া হয়েছিল কোন দ্বীপে? কোর্সিকা, হাওয়াই, এলবা নাকি সেন্ট হেলেনা? এক্ষেত্রে আমাদের উত্তর হবে সেন্ট হেলেনা। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আগামীকাল আপলোড করা হবে। ধন্যবাদ।